আমি কখনো শ্রীমঙ্গল এসে এত প্রশংসা করি না। এত সুন্দর একটা চা বাগান, এত সুন্দর রাস্তার দুই পাশে, ভাই আমি আমার লাইফে দেখি নাই, ভাই লাইফে দেখি নাই এরকম। ইটস জাস্ট মানে ওয়াও এর থেকে বেশি কিছু। নাইস প্লেস ভাই, নাইস প্লেস। চিন্তা করা যায় কই নিয়ে আসছে বাঁধন ভাই এটা? তুমুল না? আসলে তুমুল একটা অদ্ভুত ব্যাপার। এদিক দিয়ে যদি সোজা নামায় দিতে পারতাম ভালো হইতো, বাট হাড্ডি গুড্ডি নিয়ে আর ফেরা যাবো না, ভাঙ্গা নিয়ে ফিরতে হবে। বাঁশবাগানের শুরুতে আমরা বাঁশের কোরল, বেশ মোটা মোটা বাঁশ। আমি যদি হাত দিয়ে দেখাই তাহলে আমার হাতের সাইজের সাথে বাঁশের সাইজ মোটামুটি একটা ধারণা করা যাবে। অ্যান্ড প্লেসটা হচ্ছে অনেকটা এরকম, যে জায়গাটা আমি আছি এদিক দিয়ে যদি আমরা এইভাবে আগাই তাহলে এইখান থেকে আমরা দুই পাশে ঝিরি দেখতে পাবো। অ্যান্ড সামনে একটা গেট যা হচ্ছে বন্ধ। এই বন্ধ গেটের এখানে আসছি, আমার রাস্তা হচ্ছে ওইখানে পেছনে প্যারাগন হোটেল, আর নিচে এসে দেন এখানে আসলাম গেটটা দেখে যেদিক দিয়ে পার হওয়া যায় কিনা। মূলত সাঁকোটা দেখে আসছিলাম, বাট এই সাঁকো পার হওয়ার কোনো উপায় নেই, এটা তালাবন্ধ করে রাখা হয়েছে। ওই পাশটা খোলা আছে, মানে ওই পাশে যারা চাষবাস বা কিছু করে তাদের যাওয়ার জন্য এটা রাখছে, কিন্তু ট্যুরিস্ট যাতে না ঢুকতে পারে এই কারণে এটা এভাবে বন্ধ করে দিয়ে রাখছে। এই সমস্ত জায়গায় আসলে কেয়ারফুল থাকবেন সাপ থেকে, কারণ এই জঙ্গলের মধ্যে দেখেন এই সমস্ত জায়গায় সাপ থাকলে বুঝবেনও না, কারণ এই গাছগুলো দেখতেও কিন্তু অনেকটা সাপ বা ওই টাইপের। পানিতে মোটামুটি স্রোত আছে, আর আমার রিসোর্টটা হচ্ছে ওই পাশে, জাস্ট একটা বিল্ডিং পরে, ওইখানে গেলেই হচ্ছে আমার রিসোর্ট। সেম এই প্রাকৃতিক পরিবেশেই আমি থাকতেছি, কোনো মাইক আমার সাথে নাই, এই কারণে নয়েজ সহ কথা বলতেছি। পানির আওয়াজ কতটুকু পাচ্ছেন আমি জানি না। আর ওই পাশে যাইতে পারলে ভালো হইতো, দেখেন না ওই পাশটা কত সুন্দর। যদি আমি ক্যামেরা পাঠায় দিই, ড্রোন তো আমার সাথে নাই, ক্যামেরা পাঠানো যায়। এটা চাইলে সাইড দিয়ে যাওয়া যাবে, কিন্তু পড়ে গেলে পানিতে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা হচ্ছে অ্যাস্থেটিক কিছু প্লেসে যাব, ওই জন্য এই ভিডিওটা স্টার্ট করলাম। প্রথমে হচ্ছে এখন আমরা খাবো, খাওয়া দাওয়া শেষ করে দেন একটু রেস্ট নিয়ে তারপরে বের হয়ে যাবো। এখন বাজে সময় হচ্ছে 2টার কম, 2টা থেকে অল্প একটু কম। অভিজিৎ ভাই আসতেছে, উনি দেখা করবে আর উনি কোনো একটা প্ল্যান দিবে। বাঁধন ভাইয়ের সাথে অলরেডি আমাদের একটা প্ল্যান করা আছে বিকেলে কোনো একটা জায়গায় যাওয়ার। এখন বাকি হচ্ছে কতটুকু সাকসেস করতে পারি, এটা হলো দেখার বিষয়। সকালে 2-3 ফোঁটা বৃষ্টি হয়েছে, মানে অল্প এক ফসলা। আর এখন ওয়েদার ভালো, প্রচুর রোদ। কিরে সাউন্ড, ওরা মনে হয় আমাকে সহ্য করতে পারতেছে না। এখন মোটামুটি আবহাওয়া ভালো, রোদ আছে অনেক, গরম আছে অনেক, কিন্তু যে কোনো সময় বৃষ্টি আসতেও পারে। আর এই সমস্ত হোটেলগুলোতে দিনের বেলা এরকম অবচয় করে লাইটগুলো জ্বালায় রাখে কেন? সারা রাত অনেক লাইট জ্বালায় রাখে আভিজাত্য দেখানোর জন্য, বাইরে টাইরে মাঠে টাঠে পুরাটা। কিন্তু রাতে দিনের বেলা এরকম রুমের বাইরে লাইট জ্বালায় রাখাটা, অবশ্যই এটা গেস্টরা করছে। রুম থেকে বাইরে লাইট জ্বালায় রাতে ঘুমাইছে, পর্দা দিয়ে আলো আসবে, এখনও জ্বালাই রাখছে, হয়তো ঘুম থেকে উঠেই নাই। ঠিক আছে, এরপরের ফুটেজ কোন জায়গায় হয় আমি জানি না, চলেন দেখি কোন জায়গায় যে পরের ফুটেজটা আমরা নিতে পারি। যে গাড়িটার সামনে বা যে গাড়িটার ভেতরে ফোন রেখা এখন কথা বলতেছি, এটাকে খাগড়াছড়ি ওইদিকে মানে পাহাড়ি এলাকায় বলে হচ্ছে চাঁদের গাড়ি। এলাকায় চাঁদের গাড়ি বা এরকম কিছু বলেন না যদিও, বাট এখন ওরকমই হয়ে গেছে। ম্যানুয়াল গিয়ারের একটা গাড়ি এটা। আমার পেছনে হচ্ছে প্যারাগন হোটেল, বেশ সুন্দর লাগতেছে, গেট টেট খুলে রাখে ওরা, বাইরে থেকে একটা পশ ভাইব দেয়। আর এই গাড়িগুলো হচ্ছে এইখানের বেশ পপুলার। সেই ব্রিটিশ আমলে যখন চা বাগানে করতো না, মানে চা কালেক্ট, যারা চা বাগানের মালিক ছিল বা যারা এটার সিকিউরিটির দায়িত্ব ছিল তারা এই গাড়িতে করেই হচ্ছে ঘোরাঘুরি করতো। অ্যান্ড ওই ট্রেডিশনটা এখনও রয়ে গেছে, এখনও ট্যুরিস্টরা এই গাড়িগুলোতে ঘুরে। লাস্ট আজ থেকে 5 থেকে 7 বছর আগে যদি যান তাহলে এই গাড়ি ছিল ধরেন হাতে গোনা অল্প কিছু, 50টা সারা শ্রীমঙ্গলে। কিন্তু এখন আমার যেটা মনে হয় যে খুঁজলে হয়তো 500-র উপরে এই গাড়ি পাবেন, এত গাড়ি হয়ে গেছে। অ্যান্ড ট্যুরিস্টরা সব এই গাড়িতে করেই ঘুরে। আর প্রথম দিকে যখন আসতাম তখন হচ্ছে এই গাড়িগুলা এত কালারফুল ছিল না, সেই আগের ধূসর ওই কালারই ছিল। বাট এখন গাড়িগুলা এত কালারফুল করা হয়েছে, ভালোই লাগে। মানে শহরটার মধ্যে একটা ট্যুরিস্ট এরিয়ার একটা ভাইব। আর গাড়ির মধ্যে 2টা গিয়ার, মানে 4 হুইল ড্রাইভের যে ব্যাপার সেই আদি আমলের, অন্যরকম। পঁয়তেরি গাড়িতে স্পিকারের সাউন্ড সিস্টেম দেখছেন, মানে এই পাশে দুই পাশে যারা বসবে ফুল পার্টি মুড। মোটামুটি এখানে 4 জন, এখানে 4 জন বসা যাবে, 3 জন বসলে আরাম। 4 4 8, সামনে একজন 9, সেই আর দাঁড়ায় তো 2-1 জন যাইতেই পারবে। সাংঘাতিক না গাড়িটা? সুন্দর কিন্তু সেই ব্যাপার সেপার। এই গাড়িগুলারই রাজত্ব এখন শ্রীমঙ্গলে। রানিং স্ট্রিম। আর এই হচ্ছে সেই রিসর্ট যেখানে আমি থাকি। এখানে আসলে
এই জায়গার মানে এখানে থাকি বা এখানের রিসোর্টের ভেতরের যে রুমের ভিউগুলো এগুলো আমি এর আগে অনেক ভিডিওতে দেখাইছি। পেছনের যে ঝিরি আমার এই সিরিজের ভিডিওতে দেখতে পারবেন, বা আগে পরে অনেক ভিডিওতে আমি এখানে যখনই আসছি এগুলো দেখাইছি। আজকে ডিটেলে যাব না। এখানে আসি কেন, এখানে আসলে আমি গাড়ি নিয়ে আসি বা বাইক নিয়ে আসি, সব কিছু এখানে পার্ক করতে পারি। একটা বড় পার্কিং আছে। অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে রিসেপশন আন্ডারগ্রাউন্ডে, আর উপরে আমরা 4টা রুম পাই, 1টা 2টা, এখানে জুই বকুল, এখানে বেলি জবা, এই 4টা রুম। অ্যান্ড পেছন পাশে ঝিরি, আর নিচে আরেকটা রুম আছে, ওটা আমার কখনো থাকা হয় নাই, তবে এই 4টা রুমে আমি থাকছি। অ্যান্ড রুমের ভিউ 2 জন থাকা যায় ইজিলি। এসি রুম নন এসি রুম দুইটাই আছে। ভাড়া রিজনেবল। অ্যান্ড রাকিব ভাই আছে এখানে ম্যানেজার, আসলে আমার কথা বললে আশা রাখি সুন্দর একটা রেটে আপনাকে দিবে। এখানে বিভিন্ন রকম ফুলের গাছ আছে, যেমন পেছনে মাধবীলতা, তারপরে এখানে কাঠগোলাপ বা দোলন চাপা, তারপরে এইগুলা হচ্ছে রাতে ফুটে যে হাসনা হেনা। একটা ভাই মানে অন্য জিনিস, অন্য একটা ফিল। আর খাওয়া দাওয়া আসলে রান্না হচ্ছে, এই কারণে আমি একটু হাঁটতে হাঁটতে এখানে আসলাম। এই 3-4টা প্লট পরেই হচ্ছে সেই রেস্টুরেন্ট। তো যেটা বলতেছিলাম, এই জায়গাটায় আমার থাকা হয় লাস্ট 4-5 বছর হয়ে গেছে। আর আসলে আমি সরাসরি এখানেই ঢুকি ভাই। অনেক বড় বড় ছোট ছোট অনেক রিসোর্ট দেখছি, কিন্তু এখানে যে প্রাকৃতিক পরিবেশ ভাই, এটা অন্য কোনোটায় আমি পাই নাই। এটা হচ্ছে রানিং স্ট্রিম। অনেক বাইকার ভাইরে এখন আসে, আমার এটা ভালো লাগে যে আমি কোনো একটা জিনিস দেখাইছি অ্যান্ড ওইটা দেখে অনেকেই আসতেছে অ্যান্ড ভালো সার্ভিস পাচ্ছে, রিভিউ গুড, এই জিনিসগুলো ভালো লাগে। তবে হ্যাঁ, আরও নতুন নতুন রিসোর্টে থাকবো, আরও নতুন নতুন রিসোর্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো, এটাও আমার ইচ্ছা। বাট যেটা ভালো ওইটাকে ভালো বলাই লাগবে। সুন্দর না? ছোট্ট একটা রিসোর্ট, ছাদ আছে, ছাদে ফুলের গাছ, এখানে ফুলের গাছ আছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে পার্কিংটা সেফ। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, শ্রীমঙ্গলে আপনি রাতে বের হইতে পারবেন না। অনেক রিসোর্ট আছে রাত 11টার পরে বা 12টার পরে শেষ, বাট এখানে আপনি সারা রাত বের হইতে পারবেন, ওই ফ্যাসিলিটিটা এখানে পাওয়া যায়। হঠাৎ করে উঠে গেলাম গাড়িতে, কি একটা অবস্থা শ্রীমঙ্গলে এসে গাড়িতে। আর ঢুকতেছি হচ্ছে ভেতরের রাস্তা, যেটা হচ্ছে আজকে ভোরে আমার ইচ্ছা ছিল এই রাস্তাটা বাইকে কভার করব। আজকে না পারলেও কালকে সকালে ইনশাআল্লাহ এই রাস্তাটা আমি কভার করব, কারণ এদিকে ওই যে দার্জিলিং টিলা, এদিকে না ভাই, দার্জিলিং টিলা তো এখন প্রচুর ভিড় ভাট্টার জায়গা। আর এই ভাই হচ্ছে অভিজিৎ ভাই। ভাই এখন গাড়িতে চলাফেরা করে, জানতাম না। বাদন ভাই আসার পরে বললো যে ভাই নাকি এখন গাড়িতে চলাফেরা করে। আমার বলতেছে ভাই নামেন, চলেন আমার আপনার এক জায়গায় নিয়ে যাই। তো ভাই হচ্ছে আমার বাড়িতে যেতেছি নাকি আমরা, আমার বাড়িতে যাচ্ছি, আমার বাড়িতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে খাওয়া দাওয়া করার জন্য। কারণ এদিকে খাবার খুঁজতেছিলাম, কিন্তু ওদের খাবার এখনো রান্না হয় না। 1:30-এর সময় আমি যখন গেলাম, ওরা বললো যে আরো 30 মিনিট লাগবে খাবার রেডি হইতে। এদিকে সম্ভবত খাবার একটু দেরিতে রেডি হয়, যদিও কালকে যে রেস্টুরেন্টে খাইছি ওটাই রেডি ছিল, বাট আজকেরটাই রেডি ছিল না। কারণ কালকে রাতে এখানে খাইছি, খাবার ভালো ছিল, কিন্তু আজকে খাইতে যা ব্যাটে বলে মিললো না। যাক, আমার বাড়ি যাই এবার। রাস্তাঘাট একটু খারাপ এদিকে, রাস্তাঘাটগুলো ঠিকঠাক করে নাই। এটাই আমার বাড়ি না ভাই? ওই যে বিল্ডিংটা দেখা যায়, এটাই হচ্ছে আমার বাড়ি। তবে অভিজিৎ ভাই ধরে একটা সুন্দর জায়গায় নিয়ে আসছে। পেছনে ওয়াশরুমের এখানে আসছিলাম, আসার পরে আমি জানতাম না আমার বাড়ি, আমি ভাবতাম কি একটা বিল্ডিং, অ্যান্ড বিল্ডিং এর মধ্যে মনে হয় যে জাস্ট কয়েকটা ঘর, কিন্তু এটার ভেতরে ঢুকলে আন্ডারগ্রাউন্ডে যদি নামেন তাহলে এখানেও একটা ঝিরি আছে। দেখেন অবস্থাটা, আপনি এদিক দিয়ে ফুল ব্যাপারটা ঘুরতে পারবেন, আর ওইদিকে ঝিরির স্রোতও দেখা যেতেছে। ওইখান থেকে এসে দেন ঝিরিটা এই দিক দিয়ে চলে গেছে। আর এই ঝিরিটা সেফ একদম ফুললি। এখানে আপনি রাতে বসলে নিজস্ব প্রপার্টির মধ্যে, অন্ধকারের মধ্যে চাঁদ যদি উঠে তাহলে ফিলটা কেমন হবে বুঝেন। আর ভেতরেও বাগান আছে, আমি দেখাবো। আর আমরা যে রেস্টুরেন্টটায় বসছি, রেস্টুরেন্টটা খাওয়ার জন্য যেহেতু আসছি, রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখায় দিই। এই হচ্ছে গ্লাসের ভিতরে ফুল রেস্টুরেন্টটা, বেশ বড়, বাফেটের মতো সিস্টেম করা আছে এখানে। আর এদিকের ভিউ হচ্ছে এরকম, স্রোত দেখছেন এখানে, পেছনে যে এত কিছু আছে বোঝার কোনো উপায় নাই। শ্রীমঙ্গলের রিসোর্টগুলো এরকমই, সামনে থেকে দেখতে এক, কিন্তু ভেতরে যখন ঢুকবেন পেছন থেকে পুরা ব্যাপারটা পুরা ডিফারেন্ট টাইপের হয়ে যায়। এই জায়গাটা বেশি ভালো লাগছে। আমার মনে হয় যে আমি যদি এখানে থাকি তাহলে রুমের চেয়ে বেশি মনে হয় এই জায়গায় আমার সময় কাটানো হবে। আর এই ঝিরি পানিগুলো পরিষ্কার, আপনি নামলেও ফিল নিতে পারবেন। এই পাশ দিয়ে আসলাম, এই পাশ দিয়ে এখানে আসলাম। আমি শুনলাম এই ঝিরিতে নাকি মাছও ধরে অভিজিৎ ভাইরা, মানে ওই কিচ্যাং মাছ, তারপর তেলাপিয়া, যেটা দেশি তেলাপিয়া, এরপরে পুঁটি মাছ, এগুলা ধরতে পারা যায় এখানে। আর এদিকে আসার পরে দেখলাম যে সুইমিং পুলটা সুন্দর, একটা কিউট টাইপের সুইমিং পুল আছে, রাউন্ড না, স্কোয়ার শেপে, ওই জায়গাটা একটু গিটারের মতো। আর এখানে আমার বাড়ি লেখা আছে, সম্ভবত লাইটও জ্বলে এটা রাতে। দেখেন বাইরে থেকে বোঝার কোনো উপায় আছে যে এই জায়গার পরিবেশটা এরকম? তুফান, ভালো লাগছে। এখানে বসে রেস্টও নেওয়া যাবে। ওই শীতের দিনে মজা হবে, গরমে একটু গরম খোলা জায়গাগুলা, বাট শীতের দিনে সুপার লাগবে। আমরা বাইক নিয়ে বের হয়েছি এখন 4:12-তে। বের হওয়ার কথা ছিল আর অনেক আগে। বাইক ভেজা দেখে তো বোঝা যাচ্ছে যে আসলে বৃষ্টি ভালোই হয়েছে। খেতে বসছিলাম যখন, তখনই বৃষ্টিটা শুরু হয়ে গেছে। অ্যান্ড গ্লাসের ভিতরে বসে খাবার এনজয় করতেছিলাম।
চিকেন অ্যান্ড বিভিন্ন রকম ভর্তা এইগুলা খাইতেছিলাম। আসলে ট্যুরে আসলে আমি এরকম হালকা পাতলা খাবার, ভর্তা, ভাজি টাজি এগুলাই খাওয়ার ট্রাই করি, কারণ চিকেন, ফিশ বা এই জিনিসগুলো হচ্ছে অনেক মশলাতে হয়। বাট এখানের খাবার যথেষ্ট পরিমাণ ভালো ছিল। অ্যান্ড থ্যাঙ্কস অভিজিৎ দাদা, মানে থ্যাঙ্কস ফর ট্রিট। উনি এই আমার বাড়ি হোটেলেই জব করেন, অ্যান্ড নিয়ে ধরে গিয়ে দুপুরের লাঞ্চ, মানে এটা 2 দিন দেখা করতে পারে নাই তো তো বেশ একটা বড় সময় দিচ্ছে ডিউটি টাইমের আগেই। অ্যান্ড 3টা থেকে ওনার ডিউটি ছিল, তখন উনি আমাদেরকে আবার রিসোর্টে নামায়ও দিয়ে গেছে। তারপরে হচ্ছে বাঁধন ভাইকে ফোন দিলাম। আজকে আমাদের প্ল্যান ছিল নিরালাপুঞ্জিতে যাওয়ার, তো নিরালাপুঞ্জি বৃষ্টি হয়েছে, ভিজে গেছে, রাস্তাঘাটের অবস্থা ভালো না, এই কারণে ওইটা আমরা ক্যান্সেল করছি। তো এখন বাঁধন ভাই ফোন দিল যে ভাই চলে আসেন। উনি আছে হচ্ছে অরিজিনাল গ্যাজেট, যে ওইখানে মানে চমুনার এখানে আর কি শহরে। আর শহর থেকে বের হওয়ার এই জায়গাটা আর কি, এই দিক থেকে বের হয়ে শহরে ঢোকার এই জায়গাটায় যে আনারস পাওয়া যায়, এরকম বেশ কয়েকটা ভ্যানে, এই ধরনের ভ্যান ট্যানে হচ্ছে আনারস বিক্রি করে, প্লাস লটকনও দেখছিলাম। অ্যান্ড হয়তো অন্যান্য ফ্রুটসও পাওয়া যায় সিজনাল, যখন যেই ফ্রুটস পাওয়া যায়। তবে এদিকে আনারসের চাষটা বেশি হওয়াতে এটাই বেশি পাওয়া যায়। আর এদিকে রাবার বাগান আছে ডান পাশে। আর এই পাহাড়গুলোতে শীতের দিনে হরিণ দেখা যায়, যখন ভেতরে ঘাসের পরিমাণ কমে যায়। হরিণগুলো রাতে গ্রুপ বেঁধে ঘাস খাওয়ার জন্য এখানে আসে। বন বিভাগের জায়গা এদিকে পেছনেই। তো হরিণ তো আসলে শিকার করা বা ধরা নিষেধ বাংলাদেশে, বাট দেখা যায় আর কি রাতে। এটা ভাগ্য ভালো থাকলেই দেখা যায়। নর্মালি শিয়াল দেখা যায় এই রোডে। আর শহর থেকে বের হয়ে এই রোডটা দিয়ে রিসোর্টে যাওয়ার ব্যাপারটা অন্যরকম, যদিও রাতে, এর আগে 2 দিনই রাতে এদিকে আসছি, যে কারণে আপনাদের সাথে ওই ব্যাপারগুলো শেয়ার করতে পারি নাই। বাট এখন ভালো লাগতেছে। ডান পাশে রাবার বাগান, ছোট ছোট টিলা, অ্যান্ড বাম পাশে হচ্ছে সুন্দর চায়ের বাগান, সব মিলে বেশ দৃষ্টিনন্দন ব্যাপারগুলা। অ্যান্ড চা বাগানের মাঝখানে এই যে গাছগুলো, এগুলোর কাহিনী কি জানেন? এগুলো হচ্ছে রেইন ট্রি, ওয়ান কাইন্ড অফ করই গাছ। এগুলোর পাতাগুলো খুব ক্ষুদ্র, কারণ চা গাছের এই জিনিসটা লাগে হচ্ছে সরাসরি রোদ তারা পছন্দ করে না, তাদের হালকা ছায়া লাগে। এবং যে কোনো গাছ লাগাইলে হবে না, কারণ এই ছায়ার জন্য যে গাছগুলা, এটার পাতা যদি আবার নিচে পড়ে চা পাতার উপরে পড়ে, তাহলে ওইটা ওখান থেকে পচন ধরবে। তো যে কারণে রেইন ট্রি বা করই গাছ, এটার পাতাগুলো ছোট ছোট, তো ছায়াও দেয়, আবার পাতাগুলা পড়লে নিচে পড়ে সারের কাজও হয়। আর চা গাছগুলা বেশিরভাগ হচ্ছে ঢালু এবং টিলা জাতীয় এলাকাতে হয়। এটার পেছনে কারণ হচ্ছে চা গাছের প্রচুর বৃষ্টি প্রয়োজন, কিন্তু মানে প্রচুর পানি, পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন, বাট গোড়ায় পানি জমে থাকা যাবে না। এই কারণে ঢালু বা সমতলে, যেমন এই যে এই চা বাগানগুলো মোটামুটি দেখতে সমতল, বাট এইগুলার মধ্যেও এরা এমনভাবে করছে মাঝখান দিয়ে ড্রেন করে, যে যাতে কোনোভাবেই পানি জমে না থাকতে পারে। তাহলে চা গাছের এই ব্যাপারগুলো হচ্ছে এরকম। অ্যান্ড চা গাছ চাইলে কিন্তু বড় করতে পারতো, বাট এগুলাকে বনসাই করে রাখা হয়, কেটে ছোট রাখা হয়। এটা কি জন্য? এটা হচ্ছে চা যে কালেক্ট করে ওইটার সুবিধার্থে, কারণ এত গাছ থেকে এত পাতা, বড় বড় গাছ থেকে কালেক্ট করা মেশিন টেশিন দিয়ে এটা কঠিন হয়ে যাবে। এজন্য গাছের ঘনত্ব বাড়ায় গাছগুলোকে ছোট করে রাখে, যাতে ইজিলি এটাকে কালেক্ট করা যায়। অ্যান্ড এই অসময়ে আমার ফোনটা কেন বাজতেছে? বাঁধন ভাই, বাঁধন ভাই, হ্যাঁ কই ভাই? এই যে বদ্ধভূমি পার হই ভাইয়া। জি জি আসেন। আচ্ছা, আমি এদিকে যেতে আছি, আসেন। ওকে ওকে ভাই। তো বাঁধন ভাই অলরেডি গ্যাজেট, অরিজিনাল গ্যাজেটে আছে। আমরা আনারস খাবো ইনশাআল্লাহ আজকে। অ্যান্ড দেখি বাঁধন ভাই আজকে কি প্ল্যান দেয়। ওরকম কোনো আহামরি প্ল্যান নেই আসলে, শ্রীমঙ্গল আসছি এটাই একটা বড় প্ল্যান। শ্রীমঙ্গলে এরকম চা বাগানের মাঝখান দিয়ে বাইক চালাচ্ছি, এর চেয়ে বড় আর কি প্ল্যান হইতে পারে। আর এখানে কৃষ্ণচূড়া গাছ আছে অনেক, এখন সিজন না, সিজনে এই মানে এই রোডটার এই কৃষ্ণচূড়া গাছের যেই ব্যাপারগুলা ভাই এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে, অদ্ভুতভাবে এই জায়গাটা ফুলে ফুলে ফুলারণ্য হয়ে যায়। তবে ট্যুরিস্টের চাপ অনেক বাড়ছে, এরিয়াটা ট্যুরিস্ট এরিয়া হয়ে গেছে। এখন এখানে যে ঘোড়ার গাড়ি এরকম দেখা যায়, যে জিনিসটা আগে এই ধরনের ব্যাপারগুলো ছিল না। আগে আমরা খুব অল্প লোকই শ্রীমঙ্গল ঘুরতে আসতাম, মানুষ সিলেট যেত, বাট শ্রীমঙ্গল খুব অল্প লোকই ঢুকতো। তো এখন আস্তে আস্তে মানুষ জানতে পারছে যে আসলে চায়ের রানী হচ্ছে এইটা শ্রীমঙ্গল। তো চা বাগানের সৌন্দর্য যদি কেউ দেখতে চান, তাহলে তাকে আসলে শ্রীমঙ্গলেই আসতে হবে। এটা আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে। এখন অনেক ট্যুরিস্ট গাড়ি হয়েছে, ট্যুরিস্ট এই যে ব্যাটারির গাড়ি এগুলো হয়েছে, সিএনজি অ্যান্ড সব কিছুর পরিমাণ অনেক বাড়ছে। আর সবচেয়ে যেটা ভালো লাগছে বেশি, এখানে আপনি এখন R15 থেকে শুরু করে ইলেকট্রিক বাইক পর্যন্ত সব ধরনের বাইক ভাড়া পাবেন। এই যে এগুলো ভাড়ার বাইক ওরা যে চালাচ্ছে, এইগুলো হচ্ছে ঘন্টা হিসেবে ভাড়া দেওয়া হয়। এটা বেশ ভালো। পরিচিতর মধ্যে অনেকে নাকি এরকম বিজনেসও শুরু করছে। একজন কিছুদিন আগে 20টা বাইক কিনছে, বাঁধন ভাই বলল। তো সে ব্যবসাটা করতেছে ভালো।
এটা একদিকে ভালো, কারণ আমি হয়তো সামনে আসলে একটা হেলমেট অ্যান্ড ক্যামেরা নিয়ে ট্রেনে বা বাসে চলে আসব, তাহলে আসাটা ইজি হবে, অ্যান্ড এসে এখানে ঘোরার জন্য বাইক ভাড়া করে নেব। এটা মানে আমার জন্য ভালো হবে বা সব কিছু। এদিকে আমি দেখছি যে এই দোকানের সামনে যে বাইক দেখতেছেন, এই যে এগুলা ভাড়া দেওয়ার জন্য রাখছে, এগুলা চার্জের। এছাড়াও বাইক মানে যেগুলো ইঞ্জিনের বাইক, ওগুলো এখানে বেশ জনপ্রিয় বা বেশ কিছু দোকান হয়েছে, যেটা ভাইদের কাছ থেকে জানতে পারলাম আর কি। শ্রীমঙ্গলের যদি মেইন শহর ধরেন তাহলে এইটাই, এই সাইডের কিছু আবাসিক এলাকা এগুলা মিলেই হচ্ছে শ্রীমঙ্গল শহরটা। এটাই মেইন চৌমুহনা বলে। সামনে 4 রাস্তার একটা মোড় আছে, একদিকে হচ্ছে ঢাকা, একদিকে হচ্ছে মৌলভীবাজার। তো আগে এই ডান পাশের এটাই ছিল হচ্ছে পানশি, এখন এটা রিজিক নামে একটা রেস্টুরেন্ট হয়েছে, যেটা জানতে পারলাম। এই ডান পাশের এটা, হ্যাঁ, রিজিক রেস্টুরেন্ট হয়ে গেছে। আর এটা হলো বাস স্ট্যান্ড। এই তো ছোট, মানে খুব বেশি বড় না, খুব বেশি বড় বাড়ি ঘর নাই, 3-4 তলা পর্যন্ত এই বাড়ি ঘরগুলো আছে। এই হচ্ছে শ্রীমঙ্গলের মেইন কাহিনী। তবে শহরটা এখনো পর্যন্ত ফাঁকা আছে, অত ভিড়ভাড়টা আজকে নাই দেখা যাচ্ছে যেটা। আর আমরা আসছি এখানে অরিজিনাল গ্যাজেটে। বাঁধন ভাইয়ের বাইকটা এই যে এখানে রাখা আছে, দেখি বাঁধন ভাই কি প্ল্যান দেয়, দেন বাকিটা। 4:34, বাঁধন ভাই অলরেডি, ওরে ভাই টান দিয়ে ফেলছে। চলেন উঠি। মৃত্যিঙ্গা চা বাগানের একটা রাস্তা আছে এখানে বললো, যেটা নাকি বেশ সুন্দর, অ্যান্ড এইটাই আমার দেখা হয় নাই। শ্রীমঙ্গলের তো মোটামুটি অনেক কিছুই আমার দেখা, বাট এই মৃত্যিঙ্গা চা বাগান যাওয়ার রাস্তাটা নাকি এটা বেশ সুন্দর উনি বলতেছে, যে ভাই খুব ভাল লাগবে, পাহাড়ের মাঝখান দিয়ে কিছু ব্যাপার স্যাপার এই সেই। তো এরকম একটা জিনিস আমি আসলে মিস করতে চাচ্ছি না, এই কারণে আজকে একটু শরীরটা খারাপ ছিল আমার। আসলে লং রাইড অনেকদিন করা হয় না, শ্রীমঙ্গল আসার রাস্তাটা তো বেশি একটা ভালো না, তো ভাঙ্গাচোরাতে চালায় এসে একটু ঘাটটা রেগুলার লক হয়ে আছে বলতে গেলে। এই জন্য আজকে রেস্টেও হয়তো থাকতে পারতাম, বাট ভাই যেহেতু বললো, ভাইয়ের কথা তো ফেলা যায় না। কিন্তু ভাই কোন দিকে গেল, মোড়গুলা থেকে আমি মাঝে মাঝে ওনাদেরকে হারায় ফেলি, এই নিয়ে কয়েকবার হয়েছে ঘটনাটা। মোড়ে আইসেই দেখি যে আর খুঁজে পাই না ভাইদের, কোন দিকে যে গেল। যাই হোক, আপনাদের যেটা বলতেছিলাম, মৃত্যিঙ্গা চায়ের বাজারের রাস্তায়, চায়ের বাগানের রাস্তায় তো আমরা যাবোই। যেতে যেতে শহর নিয়ে একটু কথাবার্তা হোক। এই যে দেখেন, শহর হচ্ছে এরকম, এখানে বেশি বড় বাড়িঘর না, ছোট ছোট বাড়িঘরই বেশি। আর এই ভেতরে হচ্ছে আবাসিক এলাকাগুলো, এখান থেকে বের হয়ে গেলে আবার মৌলভীবাজারের রাস্তা। আমার দেখা মানে ছোট শহর এবং গুছালো শহর যদি বলেন, তাহলে ওর মধ্যে শ্রীমঙ্গল একটা। তবে হ্যাঁ, মেইন রোডের ওই পাশে কিছু আছে হয়তোবা, যেটা হচ্ছে আমি ওই পাশটায় অতটা ঘুরি নাই। থানা বা এই জিনিসগুলো হচ্ছে মেইন রোডের ওই পারে, তো ওইগুলো আমার খুব একটা দেখা হয় নাই। বাট ভাইয়ারা কোন দিক গেল? ও পেছনে দেখি, কেমনে কি, এই দেখলাম সামনে, এখন দেখি পেছনে, খেলাটা তো বুঝলাম না। অ্যান্ড এদিকে লোকালি চলাফেরা করার জন্য আসলে হেলমেট অত গুরুত্বপূর্ণ না। ভাইরা নর্মালি যে হেলমেট ছাড়া ঘুরতেছে, অ্যান্ড পেপারও ওইভাবে লাগে না বাইকের। তবে হ্যাঁ, বাইকের নাম্বার থাকতে হয়, রেজিস্ট্রেশন ছাড়া চালানো যায় না। এই গলিগুলো আমার পরিচিত, এদিক দিয়ে শর্টকাটে ওই চৌমোহনা মোড়ে না যায় ভেতরের দিক দিয়ে বের হয়ে যাওয়া যায়। বাট ঝামেলা হচ্ছে এই যে এরকম একটা অটো বা একটা রিক্সা আসলে দ্বিতীয়টা পাস করতে পারবে না, জাস্ট বাইক শুধু একটা পাস করা যায় এইভাবে। আরে ভাই কি একটা অবস্থা, ওমা বাজায় দিও না। এই বাইকটা অনেক চওড়া, বাট ঢুকে যাওয়া যায়, ওরকম কোনো জায়গায় আটকায় না। ওরে সে অনেকদিন পরে এই রাস্তাটায় ঢুকলাম। আসলে কি অনেকদিন পর তো এই শহরেই আসলাম, এই কারণেই। মা সন্তোষী ভবন, এইটা হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে বেশি। শ্রীমঙ্গল আসলে এলাকার নামেই তো বোঝা যায়। বাট আমরা সবাই বাঙালি, যে ধর্মের হোক বা যাই হোক, সবাই আমরা বাংলাদেশের। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় একটা দেশের জন্য। অনেক পুরানো বাড়ি, কিন্তু এগুলা পুরানো নতুন বিভিন্ন রকম। আসলে লাস্ট 5-7 বছরে শ্রীমঙ্গলে ওরকম কোনো বড় পার্থক্য দেখি নাই। রাস্তার কিছু উন্নতি হয়েছে, কিন্তু আছে না যে বাড়ি ঘর চেঞ্জ হয়ে গেছে। যেমন ঢাকায় আপনি 5 বছর 10 বছর পরে এক এলাকায় গেলে দেখবেন যে ফাঁকা জায়গাগুলো সব বাড়ি ঘর হয়ে গেছে। বাট এখানে ওরকম না, এখানে ফাঁকা জায়গাগুলো ফাঁকাই আছে, বাড়িঘর ওইভাবে হয় নাই। তবে হ্যাঁ, একদম যেগুলো ফাঁকা ছিল, যেগুলো একদম মাঠের মতো ফাঁকা ছিল, ওই সমস্ত অনেক জায়গাতে এখন কমার্শিয়ালি ব্যাপার স্যাপার, দোকানপাট এগুলা হয়ে গেছে। টুরিস্ট এরিয়া যে সম্প্রসারিত, বা টুরিস্ট ব্যাপারটা যে সম্প্রসারিত হইতেছে, ওই ব্যাপারটা বোঝা যাইতেছে। যাই হোক, আমরা হচ্ছে এখন মৌলভীবাজার রোডে অলরেডি উঠে গেছি। অ্যান্ড এই পাশটায় আমাদের খুব কমই যাওয়া হয়, আমার শ্রীমঙ্গল পর্যন্তই আসা হয়। মৌলভীবাজার এদিকে হয়তো সিলেট যাওয়ার জন্য গেলে এদিকে আসি, বা ওই রাজনগর, তারপরে আরও কী যেন আছে ভেতরে, কুলাউড়া, এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য এদিক দিয়ে যাওয়া লাগে। অ্যান্ড শ্রীমঙ্গল সিলেট এদিকের রাস্তাগুলো আসলে এরকম, একটা দিয়ে যাওয়া একটা দিয়ে আসা, এইটা একটু রিস্কি। এছাড়া বাকি ঠিক আছে।
অ্যান্ড এই রোডগুলো কিন্তু খড়খড়া, অতটা মসৃণ বা অতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাট মসৃণ না। দেখতে দেখা যায় যে হ্যাঁ পুরাটাই তো পিচ ঢালাই, কিন্তু স্মুথ না ভাই, ছোট ছোট ওয়েব বাইকে খেলতেই থাকে। ইয়ে, এদিকে আসার পরে তো রাস্তা একটু সুন্দর লাগতেছে। আসলে অনেক দিন পরে আসলাম তো মাথার মধ্যে খেলতেছিল না। হ্যাঁ, এদিক থেকে মৌলভীবাজার যাওয়ার রাস্তাটা এরকম সুন্দর, মানে বড় সড়ো অ্যান্ড গাড়ি ঘোড়া একটু কম চলে। শ্রীমঙ্গলটা অল্প কিছুদিনে অনেক ভিড়ভাট্টা হয়ে গেছে, এই জন্য ভাবছিলাম যে এই পাশটাও হয়তো ভিড়ভাট্টা, বাট না, এই পাশটার মধ্যে ওই সৌন্দর্যটা এখনো আছে। রাস্তা যতটুকু আগে ছিল এখনো অতটুকু থাকাতে উপরের যে গাছগুলা, এই গাছগুলা এখনো পর্যন্ত রাস্তাটাকে এরকম ঢেকে রাখছে। বাট এই রাস্তাটাও যদি বড় হয় তাহলে এই পুরানো গাছগুলা কেটে ফেললে এটাও ন্যাড়া মাথার মতো হয়ে যাবে। মাথার উপর থেকে ছাদ যেটা আছে, ছাউনি যেটা আছে, এই ব্যাপারটা সরে যাবে আর কি। তো এটা মানে ভাল লাগে না গাছে, মাথার উপরে যদি গাছ থাকে। আর এই বাম পাশে যেমন ধান ক্ষেত দেখতেছেন, এদিকে আসলে এই পাশটায় যাইতে চা বাগানের পরিমাণ কম আছে, ভেতরে আছে, আবার একদম কুলাউড়ার দিকে গেলে চা বাগান আছে। আর এই দিকে যাইতে আপনি ধান ক্ষেত প্রচুর দেখবেন। আমি একবার এরকম হয়েছিল, কোনো একটা কারণে আমি শ্রীমঙ্গল না ঢুকে দেন এদিকে মৌলভীবাজারে ঢুকতেছিলাম, আর আমি চা বাগান খুঁজতেছিলাম, বারে চা বাগান খুঁজতেছিলাম। দুই দিকে তাকায় দেখি যে কোনো চা বাগান বা এরকম কিছু দেখা যায় না, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। তো ব্যাপারটা আমার খুব মানে মন খারাপ হয়েছে যে এটা কই আসলাম চা বাগান দেখতে, দেখি শুধু ধান ক্ষেত। তো ওই জিনিসগুলো, এদিকে আসলে ধান ক্ষেত বেশি। মৌলভীবাজার হচ্ছে 15 কিলোমিটার দেখাচ্ছে, সিলেট 78 কিলোমিটার এখান থেকে। এই ধরনের ফাঁকা রোডে রাইড করতে যেমন মজা, ঠিক একটা ব্যাপার আছে এই সমস্ত এলাকাতে যারা মোটরসাইকেল চালায় তাদের মোটরসাইকেলের কিলোমিটার খুব তাড়াতাড়ি বেড়ে যায়। কারণ হচ্ছে এরকম ফাঁকা রাস্তা তো প্রত্যেকদিন অনেক কিলো রাইড করা হয়, এক জায়গা থেকে আরেক জায়গা মোটামুটি ডিস্টেন্সও বেশি, এ কারণে রাইডটাও বেশি করা হয় অ্যান্ড কিলোমিটারও বেশি হয়। এদিকে আমি যারাই দেখছি মোটরসাইকেল চালায়, বাইক অনেক নতুন থাকে কিন্তু কিলোমিটার অনেক বেড়ে যায়, কারণ অল্প দিনেই দেখা যায় সিলেট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এই সমস্ত বড় রাইডের কারণে কিলোমিটার বেশ বাড়ে। একটা ছোটোখাটো চায়ের ব্রেক দিছিলাম এখানে। এই জায়গার নাম হচ্ছে ভাগলপুর, শ্রীমঙ্গল মৌলভীবাজার। ভাই এই জায়গার নাম ভাগলপুর, এই জায়গার নাম ভাগলপুর, তাই তো লেখা ভাগলপুর। ভাইও জানে না। যাই হোক, এখানে ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম অ্যান্ড এবার হচ্ছে আমরা আবার রওনা হব, কিন্তু আকাশে অনেক মেঘ অ্যান্ড বৃষ্টি এই টাইপের দেখা যাইতেছে আর কি। রে, বৃষ্টিতে আটকায় যাবো আজকে। ভাই বলতেছিল যে জায়গাটা খুব অন্যরকম সুন্দর, মানে আরেকটু সামনেই, আর অল্প কয়েক কিলো সামনেই ডান দিকে, তো অসম্ভব নাকি সুন্দর একটা জায়গা, যাওয়ার রাস্তাটা নাকি খুব বেশি সুন্দর, এরকমটা বললো। অ্যান্ড ভাইয়ের সাথে যে আরেকজন ভাই আছে উনি বলতেছে বৃষ্টি আসলে সমস্যা না, একটু অ্যাডভেঞ্চার হয়ে যাবে, রাস্তা তো সুন্দর। আর ভাই বলতেছে যে আসলে ওই রাস্তায় তো দাঁড়ানোর কোনো জায়গায় নাই, তো বৃষ্টি আসলে ভেজা ছাড়া কোনো উপায় থাকবে না। তো তখন ভাইয়ের বুকে একটা ব্যাগ আছে, চেস্ট ব্যাগ। আমি বললাম ভাই এটা কি ওয়াটারপ্রুফ? বলে ভাই এটা তো কখনো চেক করি নাই, মানে আমার ধান্দা হচ্ছে ওয়াটারপ্রুফ কিনা, তাহলে ক্যামেরাটা ঢুকায় রাখবো ওইখানে, দেন মোবাইল ফোন দিয়ে রেকর্ড করতে পারবো আর কি। এই হচ্ছে ব্যাপার। যাক, বৃষ্টি আসাতে পরিবেশটা আরও একটু ঠান্ডা হয়ে গেছে, আর একটু ভালোই লাগতেছে এখন। চলেন আগাই, দেখি কীরকম কি কোন জায়গায় নিয়ে যায়। অ্যান্ড নতুন জায়গা আসলে এক্সপ্লোর করতে আমার অলওয়েজই ভালো লাগে। ভৈরবগঞ্জ হচ্ছে এই বাজারটার নাম। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা এই ডান দিকে ঢুকতেছি, ভৈরবগঞ্জ বাজার, শ্রীমঙ্গল থেকে এই ডানের এই রাস্তায় ঢুকলাম। দা নাস্তা ঘর এখানে আছে। অ্যান্ড এই রোডেই হচ্ছে সেই জায়গা যেই জায়গায় আমরা যাচ্ছি। বললো তো ডানে ঢোকার পরে এই সুন্দর রাস্তা, বাট এখনও পর্যন্ত সৌন্দর্য দেখতেছি না, নর্মাল শ্রীমঙ্গলের মতোই লাগতেছে। বাট আশা রাখি সামনে ওই যে গাছপালা যেহেতু দেখা যাচ্ছে, সেহেতু সামথিং স্পেশাল ইজ ওয়েটিং ফর আস সামনে কোথাও। অ্যান্ড একটা সুন্দর মন্দির আছে, মেবি এটা হনুমান মন্দির, মেবি, আমি না জেনে যদি কিছু বলে থাকি আমাকে মাফ করবেন। অ্যান্ড সামনে রাস্তা উপরের দিকে উঠে গেছে, যেহেতু সামনে রাস্তা উপরে উঠছে সেহেতু এটা পাহাড়ি বা টিলাওয়ালা এলাকাই হবে। অ্যান্ড যেটা চাচ্ছিলাম অ্যাস্থেটিক যে ব্যাপার, আশা রাখি ওরকম কিছু। আর সত্যি কথা, এখানে আমি কখনোই আসি নাই। আরে সর্বনাশ, উঠে দেখি আবার রাস্তা নিচেও নেমে গেছে। ও গ্রেট, ভালো লাগা শুরু হয়ে গেল। মানে এতক্ষণ যা ছিলাম তা থেকে পুরো উল্টা আরেক ফিলিংয়ে আমরা এখন ঢুকে গেলাম। চা বাগান শুরু ম্যান। দেখছেন, একটু আগে মন্দির পার হইলাম, এখন আবার মসজিদ। মিলেমিশে আমরা ভালোই আছি। ওই যে ওখানে একটা মন্দির দেখা যাইতেছে, লাচমি মার্কেট, ছোট্ট একটা দোকান হলো একটা মার্কেট। ভাই হোয়াট এ ভিউ ম্যান, হোয়াট এ ভিউ।
শ্রীমঙ্গল এরিয়াতে মানে শ্রীমঙ্গলে যে চা বাগানগুলো দেখছি ওইখানে হচ্ছে চা বাগানগুলো বাত্তি চা বাগান ছিল, আর এখানে একদম কচি চা বাগান। অ্যান্ড ওনারা হয়তো চা অলরেডি তুলতেছে, চাটা তোলার কাজ হইতেছে, গরু বাসায় ফিরে যাইতেছে। অ্যান্ড ওনারাও কাজটা শেষ করে এ কি হাল, এটা রিস্কি একটা অবস্থা জানেন, এই যে এই গরুর এই ব্যাপারগুলা। এই জন্য এই সমস্ত জায়গাগুলো খুব কেয়ারফুলি অ্যান্ড খুব স্লোলি যাওয়া লাগে, তা না হলে গরুর সাথে বাড়ি খাইলে সমস্যা। গরুগুলো অনেক ছোট ছোট, একদম দেশি গরু সম্ভবত, নাকি ভুটানি, আই ডোন্ট নো। এখানে এটা নতুন চা বাগান অ্যান্ড সামনে বড় বড় পাহাড়ের মতো দেখা যাইতেছে। পাহাড়, টিলা অ্যান্ড পর্বতের মধ্যে পার্থক্য কি জানেন? যেগুলো হচ্ছে ছোট, মানে ধরেন 4-5 তলা বিল্ডিংয়ের সমান, এগুলাকে আমরা বলি হচ্ছে টিলা। অ্যান্ড যেগুলো হচ্ছে 15-20 তলা বা একটু বেশি, যেমন এই যে সাজেক, বান্দরবন, এগুলো হচ্ছে পাহাড়। বাংলাদেশে পর্বত নাই। অ্যান্ড মাউন্ট এভারেস্ট যেগুলা বা অনেক বড়, একদম মেঘ টেক পার হয়ে আকাশ ছুঁয়ে গেছে এরকম মনে হয়, ওগুলো হচ্ছে পর্বত, মানে অনেক বড় পর্বত শৃঙ্গ, পাহাড়, পাহাড়ের চূড়া অ্যান্ড টিলার মাথা, এই হলো ব্যাপার। বাট দিস প্লেস ইজ নাইস থেকে আরেকটু বেশি যদি কিছু হয় সেইটা। ভাই আসলে আমাদেরকে সুপার একটা জায়গায় নিয়ে আসছে আজকে। এই জায়গাটা আপনাদেরকে দেখাইতে পেরে আসলে আমি নিজেও গর্বিত, কারণ এই সমস্ত জায়গায় নেমে ছবি টবি তোলার জন্য বেস্ট জায়গা। এমআর খান টি স্টেট আবিষ্কার করছিলাম, পরে ওইটা দার্জিলিং টিলা হয়ে গেল, এত লোকজন গেল যে ওইখানে কিছু ইনসিডেন্ট হওয়ার কারণে ওটা বন্ধই করে দিছে এখন। তো এই যে আরেকটা জায়গা আপনাদের কাছে দেখাচ্ছি, রাবার বাগান, চা বাগান অ্যান্ড এভরিথিং। আপনারা আসবেন, ঘুরবেন, বাট ওই যে এমন কিছু করার দরকার নাই যে ওই জায়গায় মানুষের ঢোকা বন্ধ করে দেয়। যদিও এটা একটা চলাচলের রাস্তা, এটা বন্ধ হওয়ার কিছু নাই, বাট যারা লোকাল আছে ওনাদের তো একটু প্রবলেম, তাই না? আমরা যদি বাইরে থেকে এসে ওনাদেরকে ঝামেলা করি বা কিছু, চুপচাপ ঘুরবো ফিরবো, দেখবো, এনজয় করবো, ছবি তুলবো, চলে যাব, এটাই তো হওয়া উচিত। বাট বিভিন্ন রকম ওয়াকারেন্স করে একটা বাজে পরিবেশ সৃষ্টি করা, এটার তো কোনো দরকার নাই। যাক, সব কিছুর পরে দিস প্লেস ইজ মানে ওয়াও। এক কথায় যদি বলতে হয়, এটা একটা ওয়াও টাইপের প্লেস। অ্যান্ড ওই যে বলে না, লাভ ইট, তো আসলেই লাভ ইট। ভেতরে ভেতরে হয়তো ঢোকাও যায় বাগানের ভেতরে, তো আমরা ঢুকতেছি না, জানি না ভাই হয়তো কোনো উদ্দেশ্য আছে ওনার, কোনো জায়গায় হয়তো নিয়ে যাবে। আমি একা থাকলে তো এই যে এখানে প্যারেন্টস চা গাছ আছে, আমি এখানে উঠায় দিতাম হয়তো, সেই না উপরে বড় বড় চা গাছ অ্যান্ড সেই তুমুল অনেক বড় বড়, মানে এই পাহাড় ক্যামেরাতে বোঝা যাবে না, এগুলো আসলে পাহাড়ের মতোই বড়। টিলা বললে ভুল হবে। অ্যান্ড কিছু ধসও হয়েছে। নাইস প্লেস, আসলেই নাইস প্লেস। মনটা ভালো হয়ে গেল। ওনারা কোত্থেকে যেন লাকড়ি কালেক্ট করছে, মনটা আসলেই ভালো হয়ে গেল। আর এগুলো হচ্ছে রাবারের বাগান। অ্যান্ড এখানে যে ওয়েদারটা, যে বাতাসটা, যে আবহাওয়াটা পাচ্ছি, এত ঠান্ডা, শীতের দিনের মতো না, গরমের দিন, বাট এর মধ্যে একটা ঠান্ডা এসির বাতাসের মতন, একটা ন্যাচারাল এসির বাতাস, মানে জাস্ট ফিলটাই ডিফারেন্ট ভাই, ফিলটাই ডিফারেন্ট। এখানে না আসলে বুঝবেন না, আসলে এইগুলা উপভোগ না করলে বুঝবেন না যে এখানে আসলে যে কেমন লাগে। এটা ভিডিও দেখে কোনোভাবেই বোঝা সম্ভব না। দেখেন না অবস্থা, এমনি দেখতেই ভাল লাগতেছে ভাই, কি রূপ! এটা আমার দেশ, এটা আমার বাংলাদেশ, ভাবতেই অবাক লাগে। একদিকে চা বাগান, টিলা, পাহাড়, আরেকদিকে রাবার বাগান, টিলা, পাহাড়, আর মাঝখান দিয়ে আমরা চিকন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ নাই, একটা ছোট্ট ঘর। আরে মনে হইতেছে পাবজির কোনো স্পটে আমরা আছি, আর সামনে রাস্তা উপরের দিকে উঠে গেছে। মানে ভাই কি বলবো এটারে, ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস বিউটি এটা আসলে, ওয়াও টাইপ। ভেজা সব, বৃষ্টি হয়েছে, এদিক থেকে পানি নামতেছে, পাহাড় ঘামা পানি মেবি, কারণ বৃষ্টি তো সেই সকালে হয়েছে। পাহাড় ঘেমে দেন পানি বেরোইতেছে, যে গরমের ভ্যাপসা যে ভাবটা, ভাই রে ভাই, এটা কি রূপ ভাই, এটা কি রূপ, এটা কি রূপ আসলে, ওয়াও রূপ। ওরে ভাঙ্গারে, বৃষ্টি ভয় দেখাইছে ভাই, যে তোরা তাড়াতাড়ি ঢুক, এই জায়গা অনেক সুন্দর, এখানে বাইরে থাকিস না। ঘটনা হলো বাইকগুলো এখানে রাখছি, ভাই আমাদের আরও দূরে নিয়ে যাবে। এটা কি MAZDE মাঝদিহি রাবার, 2010-এর গাছ এগুলা, এরিয়ার কোড দেয়া আছে। দেখছেন এই যে রাবার কিভাবে পড়ে, এদিক থেকে রাবার বের হয়ে দেন এটা দিয়ে এই বাটিটা যেটা, এটা এখানে সেট করে দেন। এই যে রাবার, এগুলা কিন্তু রাবার, হ্যাঁ এই যে রাবার দেখছেন, এই যে কি রাবার, আর মানে স্পাইডারম্যান ওই রাবার আর কি। আমি রাস্তাটা দেখে থামছি, মানে এদিক থেকে যে রাস্তাটা নিচে নেমে গেছে, এদিক দিয়ে যদি ট্র্যাক করা যায়, মানে বাইক নিয়ে কোনো ট্রেকিং বাইক নিয়ে নামা যায়, তাহলে যা লাগবে
এর এর আগে আরেকটা রাস্তা দেখছি তিন্দুর মতো, দুই পাহাড়ের মাঝখান দিয়ে উপরে উঠে গেছে, ভাঙ্গা চূড়া। আর আমার কাছে কেন যেন চা বাগানের সাথে সাথে রাবার বাগানটাও বিউটিফুল লাগে। ওদিকে যাইতে পারলে ভালোই তো, শুকনা দিনে ইনশাআল্লাহ কখনো। ভাই একবার শুকনা দিনে আইসা এই রাবার বাগানের চিপা চাপায় ঢুকবো নে, এর মধ্যে গেলে তো বাইক পিছলায় মিছলায় পড়ে যাবো। হ্যাঁ এখানে ওই যে তো ওই পিছিল মাটিগুলি তো কাদা একদম। এখানে স্লিপ করবে গাড়ি। যাক, সুন্দর জায়গা, নীরব জায়গা, কেউ আসলে একা আসেন না। চা বাগানের ঘাস পরিষ্কার করে নিয়ে যাইতেছে গরুকে খাওয়ানোর জন্য এই যে ভাইয়ারা, দুই পাশে ঘাস তুলে দেন নিয়ে যাইতেছে। ছোট্ট ছোট্ট ব্যাপার, মানে ছোট ছোট কিছু জিনিস, এগুলো যদি উপভোগ করেন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন যে আসলে আপনার আমার লাইফ কি। অ্যান্ড এই ভাই হয়তো কোনো একটা কাজ করে লাঠিটা নিয়ে ফিরতেছে বাসার দিকে, কারণ সন্ধ্যা হয়ে যাবে, 5:30 বাজে। আর 1 থেকে 1 ঘন্টা হচ্ছে, মানে 1 ঘন্টার একটু বেশি, 1 ঘন্টা 15 মিনিট এরকম হয়তো আলো পাওয়া যাবে। তো বাসায় যাবে, গোসল করবে, অ্যান্ড তারপরে সন্ধ্যায় খেয়ে দিয়ে যে একটা ফ্রেশ ঘুম দিবে, ভাই এটা শহরে আসলে আমরা বুঝবো না এই ফিলটা। এবং সকালে আলো হওয়া মাত্র উঠে আবার কাজে বের হয়ে যাবে, দুপুরের খাবারটা নিয়ে বের হয়ে যাবে বা দুপুরে বাসায় গিয়ে খাবে। এই ফিল, এই লাইফ, এগুলো দেখলে নিজের জীবনের প্রতি ভালোবাসা বেড়ে যায়, নিজের জীবনের প্রতি অনেক সময় আফসোসও বেড়ে যায় যে আসলে এই লাইফ তো আমার লাইফ না, এই লাইফটা যে কাটাইতেছে সেও একজন মানুষ, তো তার লাইফ আমার লাইফ কেন এক না, এরকম মানে মনে হয় আর কি। আমার মনে হয় এই জিনিসগুলা, আমি খুব হ্যাপি, মানে আমি আমার লাইফ নিয়ে এই জন্য খুব সুখী অলওয়েজ, যে আসলে আমার জীবনটা তো অনেক সুন্দর, অনেক আরামের, তাই না? গরমে এসি চালায়া থাকতে পারতেছি, ফ্যান চালায়া থাকতে পারতেছি, শীতের দিনে কম্বল নিয়ে থাকতে পারতেছি, যদি চাই 7 দিন 5 দিন 10 দিন বাসা থেকে বের হবো না, রেস্ট নিব, সেটা পারতেছি। বাট যারা এই যে এখানে কাজ করতেছে তাদের জীবনটা কি এত সুন্দর? বা হয়তো তাদের জীবনটা আমার চেয়েও বেশি সুন্দর। এগুলো মাঝে মাঝে মনে হয়, আর নিজেকে সুখী ভাবি যে আসলে আমার জীবনে তো আমি সুন্দর। আল্লাহ প্রত্যেকটা মানুষকে না সমানভাবে জিতাইছে, সমানভাবে ঠকাইছে, কাউকে কারোর চেয়ে বেশি কোনো কিছু দেয় নাই, কাউকে কারোর চেয়ে কম কিছু দেয় নাই। আপনার দুঃখ যতটুকু, সুখ অতটুকু, আরেকটা লোকের দুঃখ যতটুকু, তার সুখও অতটুকু। আফসোস করার কিছু নাই। জীবন সুন্দর, আপনার জীবন সুন্দর, আমার জীবন সুন্দর, তাদের জীবন সুন্দর, প্রকৃতির জীবন সুন্দর, সব কিছুর জীবন সুন্দর ভাই। সুন্দর মনে করলেই সুন্দর সব কিছু আসলে। ও ইয়ে, এখানের রাস্তা তো আরো বেশি সুন্দর। মুন্সিবাজার মৃতিঙ্গা না কি যেন বললো ওইটা, দেউটি কোম্পানি, দেউংটি লিমিটেড, মৃতিঙ্গা ডিভিশন, এটা মৃতিঙ্গা এই জায়গার নাম। ভাই হোয়াট এ ভিউ ম্যান, হোয়াট এ ভিউ, ও ইয়ে নাইস প্লেস ভাই, নাইস প্লেস। চিন্তা করা যায় কই নিয়ে আসছে বাঁধন ভাই এটা। আজকে আসলে ওই যে পুঞ্জিতে যাইতে চাইছিলাম, নিরালা পুঞ্জি, ওইখানে না যায়, এটা একটা বিশাল ভালো ডিসিশন হয়েছে যে এরকম একটা জায়গা আজকে আসতে পারছি। মৃতিঙ্গা এটা গ্রেট ভাই, মৃতিঙ্গা জাস্ট ওয়াও, খুবই ভালো লাগলো আইসা ভাই, ভালোর চেয়ে বেশি কিছু লাগতেছে সত্যি কথা। আমি কখনো শ্রীমঙ্গল এসে এত প্রশংসা করি না, এত সুন্দর একটা চা বাগান, এত সুন্দর রাস্তার দুই পাশে, ভাই আমি আমার লাইফে দেখি নাই ভাই, লাইফে দেখি নাই এরকম। ইটস জাস্ট মানে ওয়াও এর থেকে বেশি কিছু। এখন থেকে ভাই শ্রীমঙ্গল যতবার আসবো আমি ততবার এই মৃতিঙ্গা আসবো ভাই, কথা দিলাম। অ্যান্ড বিভিন্ন রকম প্ল্যান করে আসবো ভাই। মৃতিঙ্গা চা বাগানের এই রোড, এইটা ওয়ার্ল্ডের বেস্ট চা বাগান রোড। আমার মনে হইতেছে আমি হয়তো বাংলাদেশের ভিতরে না, এরকম মনে হইতেছে, কোনো দেশের সাথে তুলনা দিব না, বাট আমার মনে হচ্ছে আমি দুনিয়ার বাইরে, পৃথিবীর বাইরে, দেশের বাইরে চলে আসছি আজকে। জাস্ট ওয়াও, মানে ওয়াও, আর কিছু বলার নাই এখানে। আমার শ্রীমঙ্গলের ভাই ব্রাদার আমার শ্যুট নিয়ে দিতেছে, চিন্তা করা যায়, এত সুন্দর জায়গায় নিয়ে আসছে, এরপরে আবার ভিডিও শ্যুট করে দিতেছে। কত ভালো লোকজনদের সাথে আসলে আমার পরিচয়। যাই হোক, আমরা হয়তো এখান থেকে কোনো এক জায়গায় গিয়ে কোনো এক জায়গায় থামবো, অ্যান্ড থামা তো লাগবেই। তবে এখানে এখনও পর্যন্ত কোনো দোকানপাট নাই, কারণ হচ্ছে কি এখানে এখনও পর্যন্ত ট্যুরিজম বা ট্যুরিস্ট ওই ব্যাপারটা ঢুকে নাই এখনও পর্যন্ত। এই জায়গাটাকে ফাঁকা বা ওইরকমই বলা যায়, যে এখনও পর্যন্ত ন্যাচারাল আছে আর কি, আর্টিফিশিয়াল কোনো কিছু এখানে এখনও ভর করে নাই। গ্রেট, খুবই ভাল লাগছে ভাই, খুবই ভাল লাগছে আজকে এখানে এসে। চলতে চলতে আস্তে আস্তে এখানে কিছু একটা হাট বা বাজার টাইপের জিনিস দেখলাম। তো এটা হলো মানে এখানে সম্ভবত বাজার বসে সকালে বা কোনো এক টাইমে, বা সপ্তাহের কোনো একটা দিনে হয়তো এখানে বাজার বসে। এই টাইপের বাজার আমি এর আগেও দেখছি, পূর্বাচল হওয়ার আগে ওইদিকে ছিল। এটা মেবি ওই টাইপের কিছু একটাই। জানেন এখানে সেলুন থেকে শুরু করে সব কিছু বসে এই ধরনের বাজারে। আর এই গাছগুলোকে সম্ভবত পূজা করা হয়, শাড়ি পরায় রাখা হয়েছে মেবি, কিছু প্রতিমাও আছে এখানে। টুকটাক এদিকে একটু বাড়ি ঘর আছে, স্কুল আছে একটা সরকারি দেখা যাইতেছে।
অ্যান্ড লোকালয় এখানে, এই যে পাহাড়ের উপরে অনেক বাড়িঘর, লোকজন, এটা একটা মানে এটা একটু গ্রাম হয়তো কোনো একটা। ভাই তো চলে গেছে, কোন দিকে আবার চলে যায় কে জানে। চলেন আমরা পাহাড়ে উঠতেছি, উপরের দিকে উঠতেছি, লোকালয় উপরে। আর উপরে বাড়িঘর, শহর টাইপের সরকারি কিছু একটা গোডাউন বা এরকম ছোট ছোট সব কিছু ছোট ছোট টালিওয়ালা বাড়ি। দেখেন এই ধরনের বাড়িগুলোর বয়স আপনার আমার চেয়ে অনেক বেশি। আমি যখন খুব ছোট, আমাদের গ্রামের বাড়িতে একটা রান্নাঘর ছিল এরকম টালিওয়ালা। এই দেখেন কি একটা রাস্তা নিচে নেমে গেছে ভাই, নিচ দিকে ওই যে ঢুকে গেছে ওইদিকে। ও গ্রেট, এই সমস্ত জায়গায় ঢুকতে পারলে আরও বেশি অনেক মজা হইতো, কিন্তু আসলে এক জীবনে তো সব কিছু শেষ করা সম্ভব না একটা মানুষের পক্ষে। এই কারণে কিছু জিনিস আমাদের ছাড় দিয়ে চলতেই হবে। তবে কোনো একদিন এই সমস্ত চিপা চাপায় ঢুকে আপনাদের ভিডিও দেখাবো, এই ধরনের মন্দিরের ভিতরে উঠে আপনাদেরকে ভিডিও দেখাবো ইনশাআল্লাহ কোনো একদিন, ইনশাআল্লাহ। আমরা ওই পাশ থেকে এসে এখানে উঠছি, বুঝতে পারছেন? দেখেন মোটর সাইকেলগুলো এখানে। ভাবতে পারেন যে হয় এরকম একটা জায়গার মধ্যে আমরা যে জায়গাটা আছি, মানে এই জায়গাটাকে বলে হচ্ছে ইংলিশ সাহেবের বাড়ি, বা এটাকে যদি অন্য কোনো ভাষায় বলি আশপাশের লোকালরা এটাকে হেলিপ্যাডও বলে। হেলিপ্যাড বলার কারণ হচ্ছে এই জায়গাটা একটু এরকম। এটা মূলত একটা বিল্ডিং ছিল, কোনো একজনের বাংলো ছিল। আর বোঝা যায় যে ঘরের এই যে ওয়াল অ্যান্ড ওই পাশে সিঁড়ি, এই পাশে সিঁড়ি, এগুলা দেয়া আছে। অনেক বড় পাহাড়ের উপরে অনেক বড় একটা বাড়ি এখানে একসময় ছিল হয়তোবা। আমি এটা রেকর্ড জানি না, কেউ যদি জানেন প্লিজ আমার সাথে শেয়ার করেন। এটা দেখেও বোঝা যেতেছে হয়তো এখানে কোনো পানির ব্যবস্থা বা অন্য কিছু ছিল। এখান থেকে ফুল এরিয়াটা দেখা যায় ভাই, আপনাদের যদি একটু জুম করে দেখাই। এখানে একটা ঝিরি নদী মেবি, অ্যান্ড এইদিকে যদি ভালো মতো দেখেন অন্যরকম অ্যাস্থেটিক ফিল। এইদিকে শ্রীমঙ্গলে মনে হয় বৃষ্টি হইতেছে বা কিছু একটা এরকম, এদিক থেকে বৃষ্টি আসতেছে, এটাও দেখা যেতেছে। আমরা যদি একটু এইদিকে যাই তাহলে দেখবো, দেখেন রেল লাইনের যেই পাতগুলা ওইরকম লোহা দিয়ে এটার ভিত্তিপ্রস্তরগুলা করা হয়েছিল, অ্যান্ড মোজাইক করা ছিল তখনকার সময়ে। আর এখন একটা পোকা এদিক দিয়ে যাচ্ছে হেঁটে। আর ঘরগুলোও এক একটা বেশ বড় 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 ছিল, ওয়ালের ভাবে বোঝা যেতেছে। অ্যান্ড এই পাশে আমি একটা সিঁড়ির মতো দেখছিলাম যেখান দিয়ে ওঠা যায় বা কিছু। কত স্ট্রং করে বানানো হয়েছিল, চিন্তা করা যায় জিনিসগুলা। তো বাগানের সৌন্দর্যটা তো একরকম সৌন্দর্য ছিল, এখানে এসে এটা দেখার পরে আরেক রকম সৌন্দর্য হচ্ছে উপভোগ করে ফেললাম। তো বাইরের লোকজন আছে বলে আমি আসলে সব দিকে গিয়ে ভিডিও করতে পারতেছি না। একটা শামুক দেখবেন, এই দেখেন একটা শামুক পুরা বের হয়ে আসছে। আমরা তো সবসময় মরা শামুক দেখি, এগুলা হচ্ছে তাজা শামুক। অ্যান্ড এই হচ্ছে এটার ব্যাপার, মানে এরকম একটা পাহাড়ের উপরে এরকম একটা বাড়িতে থাকা, এটা কি ছিল তাহলে বুঝেন। আর এটার যদি সিঁড়ি আপনাদেরকে দেখাই, এখান থেকে আসলে সিঁড়িটা দেখা যাবে। এই সিঁড়িটা হয়তো মেন বাসায় ঢোকার সিঁড়ি ছিল এই দিকটা দিয়ে মেবি। দেখছেন অবস্থা, স্ট্রং কত এই সমস্ত জিনিস এখনো পর্যন্ত, কত মজবুত। আমরা এই দিক দিয়ে এসে দেন ওইখান দিয়ে বাইকটারে উপরে উঠে দিছি। আর নিচে এখনো পর্যন্ত এত নিচে, এখানে উপরে এখনো পর্যন্ত এত উপরে। আর এখন এখানে কচু ক্ষেত হয়ে গেছে। যত্নে যে কোনো জিনিস থাকে সুন্দর, যত্ন যদি না হয় তাহলে যে কোনো জিনিস হয়ে যেতে পারে বান্দর। মানে সেটা একটা কথার কথা বললাম। কচু ক্ষেত হয়ে গেছে এখন এখানে। আমরা এই দিক দিয়ে উঠে দেন ওইখানে উঠছিলাম, অনেক বড় প্রপার্টি ভাই। ওয়াও, এই একটা ভালো জিনিস আবিষ্কার করলাম। এটাকে হেলিপ্যাডও বলতে পারেন, এটাকে ইংলিশ সাহেবের বাংলোও বলতে পারেন, যে যা খুশি বলেন। বাট আমি এসে আমার নিজেকে অনেক ভাগ্যবান মনে হতেছে যে কই আসলাম এটা। আমরা তো উঠার সময় দেখাই নাই যে জায়গাটা কীরকম, নামার সময় চলেন দেখতে দেখতে নামি যে জায়গাটা আসলে কীরকম বা কই দিয়ে আমরা উঠে এখানে আসছিলাম। পুরো নিউজিল্যান্ড ফিল্ড, সামনে নিচু, তুমুল না আসলে তুমুল, একটা অদ্ভুত ব্যাপার। এদিক দিয়ে যদি সোজা নামায় দিতে পারতাম ভালো হইতো, বাট হাড্ডি গুড্ডি নিয়ে আর ফেরা যাবো না, ভাঙ্গা নিয়ে ফিরতে হবে। আর এখানে যখন উঠতেছিলাম তখন হচ্ছে হেলমেটটা হাতে রাখছিলাম, মানে অনেকক্ষণ হেলমেট পরে এসে একটু ফিল নিয়ে চালাইতে গেছি, তখন দেখি যে এইখানের অবস্থা এত সুন্দর। মানে এই রাস্তাটা দিয়ে যে উঠছি, গাড়ি ওঠার জন্য দেখেন দুই পাশে দুইটা চাক্কা যাতে রেখে উঠতে পারে, এই জন্য ওইভাবেই শুধু অতটুকু ঢালাই দিছে, বেশি খরচ করে নাই। মানে অন্যান্য কিছু তো উঠবে না, এই কারণে জাস্ট একটা গাড়ি ওঠার ব্যবস্থাই শুধু করছিল। এগুলো হচ্ছে বাগানের যারা ম্যানেজার ছিল ওনাদের জন্য এগুলা করা হয়েছিল আসলে, এই ধরনের জিনিসগুলা, মানে এই ধরনের বাংলোগুলা। এদিকে বেশ কয়েকটা পাহাড়ের উপরে এরকম কিছু বাংলো আছে, বাট এইটা ভেঙে ফেলার পর এখন হেলিপ্যাডের মতো দেখা যায়, এই কারণে হচ্ছে হেলিপ্যাড বলে এটাকে। এখন এই রাস্তা থেকে আমরা সরাসরি চলে যাবো আবার আগের জায়গায়, অ্যান্ড ওই চা বাগান এনজয় করতে করতেই হচ্ছে আমরা ফিরবো। তাহলে আমাদের মনে হয় এই ভিডিওটা আজকে এখানে শেষ করা উচিত, কারণ এখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, এখন ইসের দিকেই যাব। হ্যাঁ ভাই, ওদিক দিয়েই নামবো। এটা এদিক দিয়ে নামলে নিচের ইঞ্জিন গার্ডটা ভেঙে যেতে পারে, এই কারণে ভাই বলতেছে এদিক দিয়ে নামার জন্য।
ইয়ো হো গেয়া। তাহলে আমরা আজকের ভিডিওতে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমার ফ্যামিলি মেম্বার। আর এই যে ব্রাজিলের পতাকা, ব্রাজিলওয়ালারা আমার ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর্জেন্টিনার পতাকা, আর্জেন্টিনাওয়ালারাও ফ্যামিলি মেম্বার হয়ে যান। বাংলাদেশের পতাকা, বাংলাদেশের সবাই আমার ফ্যামিলি মেম্বার হয়ে যান। তাহলে দেখা হচ্ছে সামনে আবার নতুন করে ভিডিও দেওয়ার জন্য। তখন পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি। জার্মানির লোকও কিন্তু হয়ে যায় না, হ্যাঁ, জার্মানির পতাকাও আছে। ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো, আমরা সুস্থ এবং ওমা টায়ার্ড হয়ে গেছি নাকি, কথা বাজিয়ে যেতেছে। ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো ছিল ব্রো। ও ভাবছিলাম আমরা পার হয়ে যেতে পারবো, কিন্তু না, আমরা একটা এই যে ছাউনি পাইছি, এক চালা টিনের ঘর, এই আপন এই পর ফাঁকা ফাঁকা ফাঁকা, আর এই রাস্তার পাশে আমরা এখানে দাঁড়ায় গেছি। এই এরকম একটা নীরব এলাকা, কিচ্ছু নাই, কেউ নাই, আমরা কয়েকজন জাস্ট বাইক ঢুকায় এখানে দাঁড়ায় আছি।